সাহিত্যের প্রাণপুরুষ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রাইট? তো রবীন্দ্রনাথ ঠাকুরকে মাইনাস করে বাংলা প্রথম পত্রে প্রশ্ন করা সম্ভব না। তাহলে তার পদ্য এবং গদ্য যা আছে সেটা খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে। আসসালামু আলাইকুম, এইচএসসি 26 ব্যাচের প্রাণপ্রিয় শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি বাংলা প্রথম পত্রের পদ্য গদ্য এবং সহপাঠের সৃজনশীল সাজেশনে। অর্থাৎ সৃজনশীল সাজেশনটা কেন নাম বলা হয়েছে বা তুমি কোন কোন অধ্যায়গুলো আসলে সিলেক্ট করবা সেটার উপরে কথা বলা হবে। তবে এই ভিডিওটা করার আগে আমি একটু আমার অভিজ্ঞতা শেয়ার করি, কারণ আমি চেষ্টা করছি যে তোমাদের আসলে, যেহেতু আমাদের প্ল্যাটফর্মে বাংলা টিচার আছে, এরপরে কিন্তু আমি বেশ কিছুদিন থেকে আমার প্রত্যেকটা বন্ধু থেকে শুরু করে বিভিন্ন স্যার যারা বাংলা নিয়ে আসলে কাজ করেন তাদের সাথে আমি খুব উঠা বসা করতেছি। কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যতটুকু অভিজ্ঞতায় তোমাদের সাথে শেয়ার করতে পারি না কেন বা যে সাজেশনগুলো আমি প্রোভাইড করি না কেন, খুবই লজিক্যাল ওয়েতে, এবং সেগুলো কিন্তু তাদের সাথে আলোচনার ভিত্তিতে। তো আমার একটা বন্ধু আছে রাজশাহী কলেজের প্রভাষক, তার সাথে আমার বেশ একটা বিষয় নিয়ে খুব আলোচনা হলো। লিখন স্যার তো আছে, স্যারের পাশাপাশি আমি হচ্ছে যে আমার বন্ধুর সাথে আসলে খুব করে আলোচনা করলাম যে আসলে কিভাবে বাংলাটা আরো ভালো করা যায় বা স্টুডেন্টরা এই মুহূর্তে কিভাবে করবে। তো ঠিক এরকম একটা চমকপ্রদ সাজেশন তোমাদের আমি কি বলবো যে শুভেচ্ছা জানাচ্ছি। ঠিক আছে, তো দেখো, তো আমি আমার বন্ধুকে প্রশ্ন করছিলাম যে আচ্ছা দেখ বন্ধু, যে আমাদের ফিজিক্সের যেমন কিছু বিষয় আছে রে, যে কয়েকটা জায়গায় কিন্তু আছে বারবার প্রশ্ন আসেই, বা ওই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন হয়, বা জায়গাটা ধরনটা বুঝতে হয়। তো তোদের বাংলাতে এরকম কোনো জায়গা আসলে আছে কিনা যেখানে আমি নক করবো? তো আমাকে বলছে অবশ্যই আছে। কি বলছিস? অবশ্যই আছে। এবং আমি তোকে ঠিক সেভাবে বলে দিচ্ছি, আমাদের হচ্ছে পদ্য আর গদ্য তো মিলে সম্ভবত 24টা অধ্যায় আছে। হ্যাঁ, মানে তোমাদের 24টা অধ্যায় আছে। তো 24টার মধ্যে তো আসলে 24টা পড়াটা খুব টাফ হয়ে যাবে। তো এই মুহূর্তে আসলে সৃজনশীল, আমি তখন জিজ্ঞেস করলাম সৃজনশীলের জন্য আসলে কি করবে। তখন আমাকে বললো দেখ, আমি তোকে বলি, যেমন তুই তো তোর ভিডিও আমি খুব খেয়াল করি যে তুই কেমন কেমন করে জানো যে ফিজিক্সের জন্য একক মাত্রার একটা পার্ট করিস, সূত্র সমীকরণে একটা পার্ট করিস, থিওরির একটা পার্ট করিস, টাইপ গ একটা পার্ট করিস, টাইপ ঘ। ঠিক আমাদেরও কিছু প্রশ্ন আছে, অর্থাৎ প্রশ্নকর্তা কিভাবে প্রশ্ন করে তোরা আমি একটু বুঝিয়ে বলি। তো আমাকে একটা সুন্দর একটা ক্লাস নিল। তো ওই ক্লাসটা আমার করার পরে মনে হলো যে এই জিনিসটা একটু তোমাদের সাথে আমি শেয়ার করি। তো ও আমাকে যে কথাগুলো বললো যে দেখ, যে সাহিত্যের প্রাণপুরুষ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, রাইট? তো রবীন্দ্রনাথ ঠাকুরকে মাইনাস করে বাংলা প্রথম পত্রে প্রশ্ন করা সম্ভব না। তাহলে তার পদ্য এবং গদ্য যা আছে সেটা খুব সুন্দর করে পড়ে ফেলতে হবে। ঠিক আছে? এখন ভাই গদ্যতে তুমি 3টা লিখবা না পদ্যতে 3টা লিখবা সেটা তো তোমার উপরে, কিন্তু তোমাকে অধ্যায়গুলো সিলেক্ট করতে হবে। এখন দেখো রবীন্দ্রনাথের কি অপরিচিতা আর সোনারতরী, অবশ্যই গদ্য পদ্য সম্পর্কে তোমার আইডিয়া আছে, এটা নিয়ে তো আমার কোনো কথা বলার দরকার নেই। তাহলে প্রথম ধরনটা হচ্ছে, দেখো সাজেশনটা কতটা সুন্দর লজিক্যাল, যে দেখো আমরা এখানে লেখককে টার্গেট করে পড়াশোনা করতেছি। এবার আসো আরেকটা মজার কথা বলি, যে নারী এবং পুরুষের সমান অধিকার আছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা সবসময় বলে আসছি, শুনে আসছি, তো সেটার একটা বাস্তবিক প্রয়োগও এখানে আসলে কোনো বৈষম্য হয় নাই। তার মানে নারী লেখককে তার উপরে বেস করে একটা প্রশ্ন নাকি হয়, প্রশ্নকর্তারা এইভাবে সেট করে। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো 4 নম্বরে মহিলা কবি, এবং সেটা হচ্ছে তাহারই পরে মনে তোমাদের যে কবিতাটার সময়, এটা মনে হয় পদ্য পদ্য আছে মনে হয় তোমাদের সুফিয়া কামালের সম্ভবত। আচ্ছা আমার কিন্তু একটু ভুল টুল হইতে পারে, কারণ আমি কিন্তু বাংলা নিয়ে এত কনসার্ন না। আমি আসলে তোমাদের কথা চিন্তা করে আমি বেশ কিছুদিন থেকে বিভিন্ন স্যার, বিভিন্ন আমার বন্ধু বান্ধব যেখানে কর্মরত অবস্থা আছে তাদের সাথে আমি একটু জাস্ট যোগাযোগ করছি, যে তোমাদের জন্য, যেহেতু তোমরা আমার কথা শোনো, তোমরা আমার ক্লাস করো, তো আমি যদি তোমাদের জন্য কিছুটা উপকার করতে পারি, আর এটা তো আসলে ভুল হলেও আসলে তোমাকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবা, আমি এটা তোমাদের রিকোয়েস্ট করলাম। আচ্ছা এরপর আসো, বাংলাদেশের আমাদের যে গৌরব ঐতিহ্য আছে সেই জায়গা থেকে নাকি প্রশ্ন হয়, বা প্রশ্নকর্তারা এখান থেকে নাকি প্রশ্ন সেট করে ফেলে। তাহলে গৌরব ঐতিহ্য বলতে আমরা কোন জিনিসকে বুঝবো? অবশ্যই আমাদের মুক্তিযুদ্ধ। বাংলাদেশের তো একটা বড় অর্জন এটা, মুক্তিযুদ্ধ, তারপরে হচ্ছে 21শে ফেব্রুয়ারি। সেই সম্পর্কে আসলে যে তোমাদের প্রবন্ধ বা গদ্য বা পদ্য যেটা আছে না কেন বলো, সেটা কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে। সেটা মুক্তিযুদ্ধ রিলেটেড কি কি আছে, ফেব্রুয়ারি 1969 এবং হচ্ছে রেইনকোট। তো আমাকে এটা বলতেছিল যে রেইনকোট থেকে প্রশ্ন হয়তো বা চলে আসছে, দেখবি যে ওখান থেকে জাস্ট লেখা লাগবে। তো সৃজনশীল আমি তো আসলে তোমাদের বুঝাতে পারতেছি। তাহলে তুমি পয়েন্টগুলো বোঝো, রবীন্দ্রনাথকে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই, সাহিত্যের প্রাণ পুরুষ। এবং দেখো মহিলা কবি রিলেটেড একটা জায়গা থাকবে, সেখানে সবচেয়ে বড় জায়গা হচ্ছে তাহারই পরে মনে, এবং বাংলাদেশের গৌরব ঐতিহ্য সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ। তাহলে আরেকটা কোন জায়গায় রয়েছে? আরেকটা আছে বাংলাদেশের জাতীয় কবি, এই লেখককে তুমি মাইনাস করার কোনো সুযোগ এখানে নাই। তাহলে আমাদের প্রিয়, অনেকের প্রিয় কবি, কবি তোমার হচ্ছে যে বিদ্রোহী কবি আমরা কাজী নজরুল ইসলামকে বলি, এবং আমরা জানি, এবং তার যে আসলে ইয়েগুলো রয়েছে, লিখনীগুলো, যৌবনের গান এবং বিদ্রোহী। বিদ্রোহীটা হচ্ছে পদ্য, আর যৌবনের গান হচ্ছে সম্ভবত তোমাদের গদ্য, আমি যতটুকু আমি কথা বলে আসলে বুঝতে পেরেছি। এরপরে বাংলা সাহিত্যের তো খুবই গুরুত্বপূর্ণ আরেকজন ব্যক্তি, সেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এবং
তার আসলে বিভীষণের প্রতি মেঘনাদ, সেটা হচ্ছে তোমাদের কিন্তু পদ্য। এই পদ্যটা কিন্তু তুমি বাদ দিতে পারবে না, এখান থেকে প্রশ্ন আসবে। এবং লাস্টে বাংলা সাহিত্যের আরেকটা স্টেপ রয়েছে, সেটা হচ্ছে অনুবাদ। অনুবাদ থেকে কিন্তু প্রশ্ন আসবে, অনুবাদ থেকে আসার সম্ভাবনা হচ্ছে নেকলেস। তাহলে মোট কথাই দেখো, আমি তোমাকে সাজায় গুজায় দিলাম এবং আমি এজ এ স্টুডেন্ট হয়ে আমি শিখলাম, তার সাথে আমি কথা বললাম এবং আমি সুন্দর করে আমার বন্ধু থেকে পরামর্শ নিলাম যে আসলে কোন কোন জায়গাগুলোতে প্রশ্ন হওয়ার নক করতে পারে। এবং সে কিন্তু আমাকে কয়টা পয়েন্ট ব্যাখ্যা করতে বলেছিল, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এবং 6টা পয়েন্ট। এবং তার মধ্যে লেখক বেস রবীন্দ্রনাথ, নজরুল, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট রবীন্দ্রনাথ, তারপরে নজরুল, মাইকেল এবং মহিলা কবি থাকতেছে মাস্ট। তার মানে ইনার লেখনী তুমি কোশ্চেন পাইতেছো, নজরুল বিদ্রোহী কবি নজরুল ইসলামের তুমি পাচ্ছ এবং রবীন্দ্রনাথ ঠাকুর, এই জিনিসগুলোকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তার মানে একেবারে বেছে বেছে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, এরপর আসো 5 6 7 8 9, মাত্র পদ্য এবং গদ্য মিলে 9টা যদি তুমি পড়াশোনা করতে পারো, তুমি নাকি 100%, মানে আমি এটা বিশ্বাস করেছি তার সাথে কথা বলে, এবং আশা করি তোমরা বিশ্বাস করবা। এবং এটা আসলে সুন্দর একটা সাজেশন যে তুমি আসলে এইভাবে তোমার মাইন্ডটা সেট করবা। আর তোমাদের তো একটা উপন্যাস লিখতে হয়, একটা নাটক লিখতে হয়, উপন্যাস আর নাটক, নাটক সিরাজউদ্দৌলা আর উপন্যাস লাল সালু, এটা নিয়ে তো আমি আর কি বলবো। অনেকে আছে পড়তে পছন্দ করো না, তো ইউটিউবে সার্চ দিয়ে তুমি লাল সালু তুমি হচ্ছে এটা কিন্তু দেখে নিতে পারো, দেখে দেখে তুমি কিন্তু ওইখান থেকে আসলে একটা চিন্তা করে কিন্তু পড়াশোনা করতে পারো। আবার হচ্ছে যে নাটক সম্পর্কে দেখা যাচ্ছে, নাটক এগুলো তো ভালোই লাগে না, এগুলো তো ভালো লাগার কথা তোমার, আমার মনে হয় খুব ভালো হবে। তার মানে আমি তোমাকে একটা সাজানো গোছানো একটা সুন্দর একটা সাজেশন দিলাম যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্নকর্তারা প্রশ্ন সেট করে, সেটা হচ্ছে লেখক বেস চিন্তা যদি করতে যাই আমরা, তাহলে এই লেখনীগুলো মানে এই লেখকগুলোকে তুমি কোনোভাবে মাইনাস করতে পারবে না, এবং এই জায়গাগুলো বারবার পড়ো। আর আজকে 27 তারিখ, আজকে থেকে বাংলায় একবারে প্রবেশ করো এবং বাংলা নিয়ে তুমি কাজ করো। বাংলা থেকে এই 5টা দিন তোমাকে পুরোপুরি মানে কনসার্ন হতে হবে। এবং আগামীকাল কিন্তু তোমাদের আসলে গদ্যের এমসিকিউ টপ 350 এমসিকিউ যেটা রেকর্ড করা হচ্ছে সেটা আপলোড হবে ইনশাল্লাহ। তো ভালো থেকো, আর অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আমি কিন্তু বাংলার এক্সপার্ট না, আমি তোমাদের মতো একজন স্টুডেন্ট হয়ে চিন্তা করে তোমাদের কিছু উপকার যদি করতে পারি সেই লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।